হ্যালো বাচ্চারা, তোমরা কি এক সপ্তাহ আমাকে দেখতে না পেয়ে ভুলে গেলে? আমাদের কিন্তু ইতিহাস আর বাংলার ক্লাসটা কিছুদিন একটু অফ ছিল, একটু শারীরিক সমস্যার জন্য আমরা একটা ক্লাস মিস করে গেছি। তো কোনো ব্যাপার না, ক্লাসটা তো আমরা দিয়েই দেব। তো আমাদের যতদূর অবধি হয়েছিল, আমার দুটো চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে ইতিহাসের ক্ষেত্রে। আর আমরা নতুন চ্যাপ্টার এখন শুরু করব, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। বেশ, তাহলে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এটা যদি আমরা পড়তে যাই, প্রথমে আমাদেরকে কি জানতে হবে? প্রথমে জানতে হবে জাতীয়তাবাদ কি, তাই না? জাতীয়তাবাদ জিনিসটাই যদি না জানলাম, তাহলে আর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সম্বন্ধে কি করে জানবো? আচ্ছা, তাও বলে রাখি, আমরা আজকে টপিকের মধ্যে কি কি কভার করতে চলেছি। আমরা আজকে পড়বো প্রাক কংগ্রেস সভা সমিতি, জাতীয়তাবাদের প্রাথমিক পর্যায়। এই জাতীয়তাবাদ জিনিসটা কিভাবে তৈরি হলো ইত্যাদি ইত্যাদি বিষয় সম্বন্ধে আমরা জানবো, এবং কিছু সভা সমিতি গঠন কেন প্রয়োজন হয়ে পড়লো, সেই সমস্ত সভা সমিতি গঠন কারা গঠন করলেন, সেই বিষয়ে কিছু জিনিস জানবো। তাহলে বলি, জাতীয়তাবাদ জিনিসটা কি? জাতীয়তাবাদ আসলে একটা ধারণা। একটা জাতীয়তাবাদ এরকম না যে তুমি বলতে চাইছো যে কোনো একটা জাতি তারা মিলে ঐক্যবদ্ধ হয়েছে, দিয়ে সেই জাতির প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা ব্যাস হয়ে গেল জাতীয়তাবাদ। না, সেটা নয়, শুধুমাত্র সেটা নয়। হ্যাঁ, সেটারও কিছুটা অংশ অবশ্যই আছে। তো জাতি মানে সেটা পার্টিকুলার কোনো জাতি নয়, আদার্স যে কোনো রকমের জাতির প্রতি একটা গর্ববোধ, তার ঐতিহ্যবোধ, তার যে ইতিহাস, তার সংস্কৃতি, তার ভাষা, সমস্ত মিলেমিশে যে বোধটা মানুষের মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে জাতীয়তা বোধ। আর সেই জাতীয়তা বোধে উদ্বুদ্ধ মানুষ যখন জাতির জন্য কোনো কিছু কাজে ঝাঁপিয়ে পড়ে বা কোনো কিছুর ভাবনা চিন্তা করতে শুরু করে, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। বেশ, তাহলে আমরা আসি যে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই টপিকের ওপর প্রথম থেকে আমাদের কি আছে। ঊনবিংশ শতকের শেষ দিক। আচ্ছা, আবারও বলো তো দেখি, আমি কিন্তু এই জিনিসটা বারবার শেখাই যে ঊনবিংশ যখন বলবে, হিসেব অনুযায়ী 19 ঠিকই, কিন্তু সালটা কত হবে? ঊনবিংশ শতক যখন বলছে, তখন কিন্তু সাল আমাদের হয়ে যাবে 1800 থেকে 1899, অর্থাৎ ঠিক 19-এর আগে অবধি। যেমন আমরা এখন 2000 সাল চলছে, 2025, 2026 এইভাবে আমরা বলে থাকি, কিন্তু আমরা শতক কত বলি? একবিংশ শতাব্দী চলছে। আমরা বলি তো একবিংশ শতাব্দী, তার মানে একটা করে আমরা বাড়িয়ে বলি। ঠিক সেই জন্যই কিন্তু আমি বলে দিই সবসময় যে ঊনবিংশ শতক মানে 19 লিখবে না, মানে 1900 থেকে নয়। ঊনবিংশ শতকের শেষের দিক যেহেতু বলেছে, তার মানে 1800 শতকের 1850-এর পর থেকে, দ্বিতীয়ার্ধ যেটাকে বলে, 1850-এর পরবর্তী সময় থেকে। এবার একেবারেই শেষ মানে বলতে পারি 1880-90 এই সময়। বেশ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। এখানটা দাগ দেবে, এখানটা প্রশ্ন একটা, যে আমি যখনই বললাম যে ঊনবিংশ শতকের শেষ দিক, তখন নিশ্চয়ই বুঝতে পারলে আমি কি বললাম, যে 1880-90 এই সময়টা। তাহলে দেখো, ঠিক হিসেব ঠিক আছে আমাদের, 1885 খ্রিস্টাব্দ বলে দিয়েছে। 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসছে। প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কবে বসে, কোথায় বসে? 1885 মুম্বাই। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সেই সভায় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটাও কিন্তু খুব আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটাও নামটা মনে রাখবে, সেই জন্যই আমি আলাদা কালার করে দিয়েছি, যে যাতে চোখে পড়ে, একদম পিপিটি যখনই দেখবে যেন চোখে পড়ে। ঠিক ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেলাম, যে 1885 মুম্বাই, এইভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, নিজেরা যখন প্র্যাকটিস করবে পড়াটা, তখন এই থরলি কি লাইন বাই লাইন পড়া আছে, এত যদি মুখস্থ করতে যাই তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমাদেরকে শর্ট নোট বানানো শিখতে হবে। এখন থেকেই কিন্তু পুচকি পুচকি নোট বানাবে। সেই পুচকি নোট হচ্ছে এরকম, যে 1885 খ্রিস্টাব্দ মুম্বাই জাতীয় কংগ্রেসের প্রথম সভা, এটা লিখবো।
এটা লিখে রাখলাম। এবার কি হয়েছে না, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছে। বেশ, এরকম আমরা একটা শর্ট নোট বানাবো। আবার দ্বিতীয়ত যখন বলবো যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবে মানে কোন সময় সেই সভাপতি ছিলেন, ডিসেম্বর মাসের যে সভা বসেছিল সেখানে সভাপতি ছিলেন। তো এইরকম ভাবে আমরা একটা একটা ছোট ছোট করে নোট বানিয়ে রাখবো নিজেদের বোঝার সুবিধার জন্য। বেশ, এই সভা থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেসের শুরু হলো। তাহলে যখন থেকে 1885 সালে এই যে একটা সভা গঠিত হলো, সেখান থেকে জাতীয় কংগ্রেসের যাত্রাপথের শুরু। তবে কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউম এর উদ্যোগ ছিল। হিউম তার কাজের সূত্রে গোটা উপমহাদেশ ঘুরেছিলেন। তাহলে কি অ্যালান অক্টাভিয়ান হিউমের নামটা আমরা যেন একটু একটু শুনেছি শুনেছি মনে হচ্ছে, তাই না? যদি শুনে থাকি তাহলে খুব ভালো, আর যদি নাও শুনে থাকি এখন শুনছি, পড়তে হবে, মুখস্থ করতে হবে। তাই জন্য এই বানানটা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? অ্যালান অক্টাভিয়ান হিউম এর উদ্যোগটা কি বলা হচ্ছে যে তিনি তার কাজের সূত্রে গোটা উপমহাদেশ ঘুরেছেন, আর সেই সুবাদে বিভিন্ন প্রদেশে রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। একটা মানুষ যখনই বিভিন্ন জায়গায় কাজের সূত্রে ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় কাজের মানুষদের সঙ্গে তাহলে আলাপ হবে, বিভিন্ন ক্ষেত্রের মানুষের সাথে আলাপ হবে, তাই তো? তাহলে সেই জন্যই বলা হচ্ছে যে একটা মানুষ যখনই কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন প্রদেশে রাজনৈতিক নেতাদের সঙ্গে তার কিন্তু যোগাযোগ তৈরি হচ্ছে। হিউম সেই নেতৃবৃন্দকে একসঙ্গে আলোচনায় বসার জন্য বলতে থাকেন। পুনায় একটি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়, যদিও পুনায় কলেরার প্রকোপ দেখা দেওয়ায় ওই অধিবেশন করা সম্ভব হয়নি। তাহলে এই যে অক্টাভিয়ান হিউম, তিনি কি করলেন, তার তার ব্যাপারটা তাহলে গল্পের মতো আমরা মনে রাখি চলো। যে অক্টাভিয়ান হিউম তিনি এলেন ভারতবর্ষে, ভালো কথা, তিনি সব জায়গায় ঘুরে বেড়ালেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য। তার দেখা হলো কাদের সাথে? দেখা হলো বিভিন্ন জায়গার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে। এবার তিনি ভাবলেন এই নেতাগুলোকে একসঙ্গে নিয়ে এসে তাদেরকে দিয়ে একটা অধিবেশন করানো যাক, বা একটা সভা সমিতি এরকম টাইপের কিছু করা যাক। তাহলে এই যে বৈঠকটা করা হবে সেটা কোথায় করা হবে? তিনি জায়গা ঠিক করলেন পুনাতে করা হবে। মহারাষ্ট্র, জানো, মহারাষ্ট্রের পুনাতে। মহারাষ্ট্র, ঠিক। কিন্তু বলছে যে পুনাতে কলেরার প্রকোপ বৃদ্ধি পায় সেই সময়। পুনাতে যেই কলেরার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, সেই জন্য সেখানে আর অধিবেশন করা সম্ভব হবে না। তার বদলে মুম্বাই শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অধিবেশনটি বসেছিল। তাহলে মুম্বাই শহরে হলো, মহারাষ্ট্রের মধ্যেই হলো, কিন্তু পুনাতে না হয়ে মুম্বাইতে হলো। মুম্বাইতে হয়ে সেখানে বলা হচ্ছে গোকুলদাস তেজপাল কলেজে অধিবেশনটি বসে। এই অধিবেশনই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। একদম স্টার মার্কস দিয়ে রাখবে। কি জাতীয় কংগ্রেসের তাহলে প্রথম অধিবেশন কোথায় বসছে? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বসছে, পুনাতে কিন্তু বসছে না। এবার কেন বসছে না সেটারও রিজন দিয়ে দেওয়া হচ্ছে, যে কলেরার প্রকোপের জন্য। বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের প্রাথমিক একটা পরিচয়, যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা কিভাবে বসলো আর তার সাথে হিউম কিভাবে জড়িত হলেন। জাতীয় কংগ্রেসের আগে জাতীয়তাবাদী সভা সমিতি। তো জাতীয় কংগ্রেস তো একটা জাতীয় মানে গোটা জাতির ভালোর জন্য অথবা মঙ্গলের জন্য, যাই বলি না কেন, গোটা জাতিকে উদ্দেশ্য করে জাতীয় কংগ্রেস একটা গঠিত হলো, একটা দল গঠিত হলো। কিন্তু তার আগে কি কোনো সভা সমিতি গঠিত হয়নি? বা আমাদের দেশেতে কি মানে এইরকমই অরাজকতা চলছিল আর মানুষ চুপ করে বসেছিল? নিশ্চয়ই নয়। তার আগে নিশ্চয়ই কোথাও না কোথাও ছোটখাটো হলেও সভা সমিতি গঠিত হয়েছে। তাহলে সেগুলো কেমন ছিল তার পরিচয়টা একটু দেখি। ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে বঙ্গ ভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। পুরো লাইনটাই দাগ দেবে, আমি শুধু পার্টিকুলার কিছু জায়গা করে দিচ্ছি।
বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836 সাল, ওটা আমরা কখন পেয়েছি? 1885। তার মানে ভাবো কতদিন পরে, তার বহু আগেতে 1836 সালেতে বঙ্গভাষা প্রকাশিকা সভা বলে প্রথম একটা সভা গঠিত হয়েছে, যেটা প্রথম জাতীয়তাবাদী সংগঠন বলে পরিচিত। আবারও একটা প্রশ্ন, প্রথম জাতীয়তাবাদী সংগঠন বা সভা কি ছিল? এটা বঙ্গভাষা প্রকাশিকা। বেশ। রাজনৈতিক দাবি দাওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে জমিদার সভা। আমরা জমিদার সভার কথা হয়তো আগের দিনে কোথাও একটা পড়ছিলাম, যে একটা ছিল জমিদার সভা আর একটা অন্য একটা কোনো সভা ছিল। তো এই জমিদার সভার কথা আমরা একটু একটু জেনেছি, কিন্তু জমিদার সভাটা প্রথম গড়ে উঠলো কিভাবে? বলছে রাজনৈতিক দাবি দাওয়া, মানে মানুষের রাজনৈতিক দাবি দাওয়া কিছু তো থাকতে পারে, সেই সমস্ত দাবি দাওয়া তুলে ধরার জন্য প্রথম যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে জমিদার সভা। 1838 খ্রিস্টাব্দে এটা গড়ে উঠেছিল। তাহলে এটারও সাল মনে রাখতে হবে, ওটা 36-এ প্রথম গড়ে উঠলো বঙ্গভাষা প্রকাশিকা, আর 38-এ গড়ে উঠলো জমিদার সভা। মূলত কলকাতা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সি, তিনটি আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরো অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। তারপরে 1857 খ্রিস্টাব্দ, 1857 খ্রিস্টাব্দ থেকে 85 খ্রিস্টাব্দে এই টাইমটার মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালে অনেক সময়কালকে অনেকে সভা সমিতির যুগ বলেছেন, কারণ এই সময় বহু সভা সমিতি গড়ে উঠেছে, সেই জন্যই তাকে বলা হয়েছে সভা সমিতির যুগ। নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষা করার উদ্দেশ্য থাকলেও ধীরে ধীরে এই সংগঠনগুলি আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারে ভূমিকা নিয়েছিল। তার মানে কি বলছে? যে নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষা করা কিন্তু প্রথম কাজ ছিল। তার মানে বুঝছো, সমস্ত কিছুতেই কিন্তু মানুষ নিজের ফায়দাটা আগে দেখে। প্রথমত যে যে সভা সমিতি গঠিত হচ্ছে, যে সংঘগুলো গঠিত হচ্ছে, সেগুলো প্রথম গঠিত হচ্ছে কিন্তু নিজেদের স্বার্থ রক্ষা, কিংবা বলতে পারি কোনো রাজনৈতিক ক্ষেত্রে কোনো দাবি দাওয়া তুলে ধরা, নিজেদের সুবিধার জন্য কোনো কিছু করা, এই সমস্ত স্বার্থ নিয়ে প্রথম গড়ে উঠছে। কিন্তু আস্তে আস্তে সেটা নিজস্ব এলাকায় জাতীয়তাবাদের প্রসার ঘটাচ্ছে, অর্থাৎ মানুষের প্রতি এইরকম একটা মানে মনোভাব তারা দেখাচ্ছে যে তোমরা জাতীয়তাবাদ বিষয়টাকে বোঝো, তোমরা জাতির জন্য কিছু করো, তোমরা দেশের জন্য কিছু করো, এই যে ব্যাপারটা, সেটা আস্তে আস্তে কিছুটা সময় যেতে যেতে তারপর গড়ে উঠছে। কিন্তু নিজস্ব স্বার্থের জন্যই প্রথম প্রথম গড়ে উঠছিল এই সমস্ত সভা সমিতিগুলো। নবগোপাল মিত্রের জাতীয় মেলা বা হিন্দু মেলা, শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কির থিওসফিক্যাল সোসাইটি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা 1976-তে গঠিত হয়েছিল, এগুলির মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। তার মানে যে সমস্ত সভা সমিতিগুলো গড়ে উঠছিল ওই সময়, যেটা আমরা বললাম যে 1885-র আগে অবধি, অর্থাৎ জাতীয় কংগ্রেস গঠনের আগে অবধি যা কিছু সভা সমিতি মেন গড়ে উঠেছে, যেটার জন্য আমরা এই সময়টাকে সভা সমিতির যুগ বলছি। তাহলে শুধু শুধু কি একটা দুটো সভা সমিতি গড়ে উঠেছে আর আমরা বলে দিলাম সভা সমিতির যুগ? নিশ্চয়ই নয়। তাহলে ভালো ভালো সভা সমিতি যেগুলো মানে নাম করা, যেগুলো সত্যিই কোনো না কোনো সময় এই দেশের জন্য ভালো কোনো কাজ করেছে, তাহলে সেই রকম সভা সমিতির নাম আমরা কোথায় পাচ্ছি? সেগুলো হচ্ছে এগুলো, যে নবগোপাল মিত্রের, এগুলো কার কার মানে দ্বারা বা কাদের দ্বারা গঠিত এই সভা সমিতিগুলো মেনলি, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখানটা পুরোটাই একটা প্রশ্নের জায়গা বলতে পারো, সমস্তটাই প্রশ্নের জায়গা, তাই জন্য আমি আলাদা করে আর দাগ দিচ্ছি না, এটুকু বলে দিচ্ছি যে 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 নামগুলো আছে, দেখো নবগোপাল মিত্র, জাতীয় মেলা বা হিন্দু মেলা, যে যে সভাগুলো আছে সেগুলোর অলরেডি আমি ইয়েলো কালার করে এনেছি, তো ওগুলো নিশ্চয়ই চোখে পড়ছে। এবার কারা করছেন সেটা দেখো, শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ, যেটা 1875-তে হচ্ছে, কর্নেল অলকট আর মাদাম ব্লাভাটস্কি থিওসফিক্যাল সোসাইটি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসুর ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। বেশ, তাহলে এই সমস্ত সভা সমিতিগুলো সেই সময় গড়ে উঠছে।
নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও জাতীয় সম্মেলন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে জাতীয়তাবাদী সংগঠনের মধ্যে কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কথা একটু আগেই আমরা পেলাম। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পদক্ষেপগুলির বড় বেশি রকম জমিদার ঘেঁষা ছিল। তাহলে কি বলছে, ব্রিটিশ ইন্ডিয়ান যে অ্যাসোসিয়েশন ছিল সেখানে বেশিরভাগ পদক্ষেপগুলো ছিল কি বড় বেশি জমিদার ঘেঁষা। তার মানে জমিদার, এই যে জমিদারি প্রথা বা জমিদার সভা যেমন আমরা দেখলাম, তো জমিদারি প্রথাটাকে বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য এবং তথাকথিত বড়লোক বলে কথা, তাদের একটু তোষণ করার জন্য, তাদেরকে একটু ভালো রাখার জন্য তাদের কথা বেশি ভাবা হতো, রাইট? অন্যদিকে কম বয়সী সদস্য অনেকেই কেবল জমিদারদের পক্ষ ছেড়ে বৃহত্তর আন্দোলন তৈরি করতে উৎসাহী ছিলেন। এবার বলা হচ্ছে যে অন্যদিকে কম বয়সী সদস্য, অর্থাৎ যাদের একটা হয় না, দেখবে অনেকটা বয়স হয়ে গেলে মানুষের মনে হয় যে আর পারছি না, যা চলছে চলুক, যেভাবে চলছে চলুক। এই ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে গ্রো করে, মানে খুব সত্যি কথা যেটা করে। কিন্তু যখনই একটা ইয়াং ছেলে মেয়ে থাকবে, তাদের রক্ত গরম, তাদের মধ্যে সেই সতেজতা সজীবতাটা আছে, তাহলে তারা কি করবে, তারা চাইবে যে প্রথা যেগুলো চলছে, সমস্ত খারাপ মানে কুপ্রথা যেগুলো, সবকিছুকে ভেঙে গুড়িয়ে দিই, আমরা নতুন কিছু সৃষ্টি করি। সেজন্য আমরা কিন্তু আমাদের বাংলা সাহিত্যেও বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান কিংবা কবিতা যে কোনো লেখাতে তিনি সবসময় তরুণদেরকে বলেছেন যে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা কাজে এগিয়ে এসো। সব সময় তিনি তরুণ প্রজন্মকে কিন্তু উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন কাজেতে, কারণ তিনি জানেন যে এই যে ভেঙে গুঁড়িয়ে নতুন করে গড়ার কাজ একমাত্র পারবে ইয়াং জেনারেশন। তো সেই রকমই এই যে কম বয়সী যাদের বেশি বয়স হয়ে গেছে, যারা একটু বৃদ্ধ বা বয়স্ক, তারা কি করছে, তারা চাইছে যে ঠিক আছে জমিদার প্রথা চলছে, যেমন চলছে চলুক, আমাদের জীবনটা কেটে গেলেই হলো। কিন্তু ইয়াং যারা নতুন, তারা বলছে যে না, আমরা এই জমিদার প্রথাকে মেনে নেব না, আমরা আমাদের মতো করে আন্দোলন করব বা নতুন সভা সমিতি গঠন করব। এরকম একটা বৃহত্তর আন্দোলন তৈরির জন্য তারা উৎসাহী হয়ে পড়ে। তার ফলস্বরূপ এবার কি হলো, তার একটা ফল তো দরকার নাকি, শুধু শুধু ভাবলে হবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তরুণেরা সংগঠিত হলেন। সুরেন্দ্রনাথের সঙ্গে ব্রিটিশ সরকারের নানা বিষয়ে সংঘাত তৈরি হচ্ছিল। সুরেন্দ্রনাথ কলেজের নাম নিশ্চয়ই শুনেছো, যারা কলকাতার আশেপাশে থাকো তারা হয়তো শুনে থাকবে। যাই হোক, তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন যে তরুণদের সংগঠন একটা তৈরি করেন এবং তার ব্রিটিশ সরকারের সাথে বেশ ভালো রকম হাতাপাই হয়ে যাচ্ছিল। 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তৈরি হয়, যেটা আমরা একটু আগেই পড়লাম। দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করাই ওই সংগঠনের প্রধান লক্ষ্য ছিল। তাহলে এর যদি বলা হয় যে শুধুমাত্র তোমাকে শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য কি ছিল, তাহলে কি বলবো, দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য। ওকে, মনে থাকবে। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে 1883 খ্রিস্টাব্দে প্রথমবার একটি সর্বভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন কলকাতায় আয়োজন করা হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন রামতনু লাহিড়ী। বেশ, তাহলে 1883 সাল, দেখো তাহলে 85-র আগে অবধি কিন্তু ঠিক আমরা পড়ছিলাম যে 85-র আগে অবধি কি কি হবে সেগুলো দেখবো। তাহলে 83 সাল সর্বভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন করা হচ্ছে কলকাতায়, এবং সেটা আয়োজন করার পরে সেখানে সভাপতিত্ব করছেন রামতনু লাহিড়ী। নেক্সট আমরা জানবো ইলবার্ট বিল বিতর্ক। ইলবার্ট বিল তো ভালো কথা ম্যাম, ইলবার্ট বিলের আবার বিতর্কও হয়েছে। ইয়েস, এমন একটা বিল যে বিলটা ইংরেজ সরকারের দ্বারাই নিয়ে আসা হচ্ছে, অবশ্যই যেহেতু তারা শাসনকর্তা তারাই নিয়ে আসছেন, আবার তাদের মধ্যেই একটা বিরোধিতা সৃষ্টি হচ্ছে।
ভারতীয়দের পক্ষে কিছুজন, বিপক্ষে কিছুজন। তাহলে সেইভাবে হয়ে গেল ইলবার্ট বিল বিতর্ক। চলো দেখা যাক কি ছিল সেটার মধ্যে। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। ভারতীয় বিচারক তার মানে কি, যারা কোর্টের বিচারপতি হন, সেই সমস্ত বিচারপতি যদি ভারতীয় হন, ভারতীয়রাও তো পড়াশোনা শিখেছে নাকি, তারাও তো সেই সময় পড়াশোনা করতেন এবং কোনো পদ লাভের জন্য তারা চেষ্টা করতেন, চাকরির জন্য চেষ্টা করতেন, ঠিক তো? হোক ইংরেজ আমল, তবু তো মানুষ নিজের চেষ্টাটা করে যেত। সেক্ষেত্রে ভারতীয় যদি কোনো বিচারক ওই পদেতে বসেন, তাহলে ইউরোপীয়দের বিচার করার অধিকার তার ছিল না। সে যেহেতু ভারতীয়, সে আসলে কি শোষিত, তাই তো? আমরা জানি যে ইংরেজদের শাসন চলছে, ভারতীয়রা সেখানে শোষিত হচ্ছে। তাহলে শোষিত জাতি ভারতীয়, তারা সে একদম প্রভু হয়ে বসবে ওপরে, আর আমরা ইংরেজ, আমরা হচ্ছে তোমাদের ওপর শাসন করছি, আমরা শাসনকর্তা, তার ওপরেই তোমরা বাটপাড়ি দেখাবে, মানে চোরের ওপর বাটপাড়ি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে আমরা শাসন করছি, তুমি আবার উল্টে আমাকে শাসন করছো। তো সেই সেই যে ব্যাপারটা একটা গোলমেলে ব্যাপার, সেটাই বলা হয়েছে যে ভারতীয় বিচারকের কিন্তু ইউরোপীয়দের শাসন করার কোনো অধিকার, বিচার করার কোনো অধিকার ছিল না। গভর্নর জেনারেল রড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেছেন। সিপি ইলবার্ট, তার নাম সিপি ইলবার্ট। তো ইলবার্ট কি করলেন, তিনি ভাবলেন যে না, এই অসাম্যটাকে দূর করতে হবে, এখানে আলাদা করে ইন্ডিয়ান, আলাদা করে ব্রিটিশ, এরকম কোনো ভাগাভাগি রাখা যাবে না। যদি কেউ বিচারপতি হয়, সে সবার বিচার করবে। ইন্ডিয়ানদের বিচার যদি করতে পারে, তাহলে ব্রিটিশদেরও বিচার করতে পারে, ঠিক তো? তাহলে সেইভাবে ইলবার্ট বললেন যে এই অসাম্য দূর করতে হবে। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। তাহলে তিনি যে একটা বিল প্রস্তাব করলেন, সেখানে ভারতীয়রা ইংরেজদেরকে বা ব্রিটিশদেরকে বিচার করতে পারবে, তাদের কোনো ভুল কাজের জন্য বিচার তারা করতে পারবে। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। এই যে বললাম এটা শুরুর আগেই, যে কিছুজন ভারতীয়দের পক্ষে থাকবে, কিছুজন বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক, সবাই তো সব দিকে সমানভাবে যাবে না। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে কিছু কিছু লোকজন এবার কিন্তু ক্ষেপে উঠলো যে হ্যাঁ, আমরা প্রভু জাত, আমরা আমরা হচ্ছি বড়, আমরা শ্বেতাঙ্গ, আর এই কৃষ্ণাঙ্গ, এই হচ্ছে আমাদের দাসে পরিণত হয়ে আছে যারা, তারা আমাদের বিচার করবে, এটা তো সহ্য করা যাবে না। তাহলে সেই যে সহ্য করা যাবে না তারা বলে দিল, তাহলে ঝামেলা বাঁধবে। এবার শুরু হলো তাদের সেই বিদ্রোহ। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে এই বিল প্রত্যাহার করা হয়। শ্বেতাঙ্গরা এই আন্দোলন করলো বলে এই বিলটাকে প্রত্যাহার করে নেওয়া হলো, অর্থাৎ তুলে নেওয়া হলো। তুলে নেওয়া হলো। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। এবার বিলটা যে প্রত্যাহার করে নিল, এবার ভারতীয়রা কেন ছাড়বে? যে আমরা একটাই সুযোগ পাচ্ছিলাম ইংরেজ বাটাগুলোকে দেওয়ার জন্য, একদম ঢিসুম ঢিসুম, তো সেই উদ্যোগটাও যদি চলে যায় তাহলে কি হবে? চলো আমরাও তাহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। তাহলে সেইটার বিরোধিতা করে আবার ভারতীয়রা আন্দোলন শুরু করলো। উভয় পক্ষের আন্দোলন এবং পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। তাহলে এই যে উভয় পক্ষের আন্দোলন এবং পাল্টা আন্দোলন, সেটাই ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত হলো। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। বিভিন্ন শর্ত টর্ত দিয়ে দিল, শর্ত সাপেক্ষে মানে শর্ত অনুযায়ী কাজ করতে হবে। তারা বিচার করার অধিকার পেল, কিন্তু বিভিন্ন শর্ত মেনে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের ইলবার্ট বিল বিতর্ক। তোমাদেরকে যদি বলা হয় যে ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো, 2 নম্বরের জন্য প্রশ্ন লিখতে পারবে? আশা করছি পারবে, বুঝে তো গেছো। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতি কথন তৈরি হয়েছিল।
এই যে জাতীয় কংগ্রেসের কথা আমরা পড়লাম, আর অক্টাভিয়ান হিউমের কথাও আমরা জানলাম যে কিভাবে তিনি সমস্ত উপমহাদেশ ঘুরেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠা বসা হয়েছে এবং তিনি চেয়েছেন তাদের সমস্ত লোকজনকে একত্রিত করে একটা বৈঠক করতে, আর সেই বৈঠকটা হয়েছিল মুম্বাইয়ে। তাহলে এই যে আমরা জিনিসটা আগে পড়ে এলাম, একটু মনে করেই দিলাম, না হলে গুলিয়ে যাবে ব্যাপারটা। তো আমরা এটা এইমাত্র পড়ে এলাম। এবার বলা হচ্ছে যে এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে যে হিউমের ভূমিকা আছে সেটাকে ঘিরে একটা অতি কথন তৈরি হয়েছিল। অতি কথন মানে কি? একটা ধরো মিথ্যা রটানো যেমন বলে না, সেই রকম। মানে একটা কথা আছে যে যতটা রটে তার স্বল্পই ঘটে, এরকম একটা কথা আছে। তো ঠিক যেন সেই রকম, যে ঘটেছে কিছুটা আর আমরা রটিয়ে দিয়েছি আরো অনেক বেশি, সেই ধরনের কিছু অতি কথন একটা তৈরি হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। তাহলে কি বলা হচ্ছে যে উইলিয়াম ওয়েডারবার্ন এর লেখা হিউমের একটা জীবনী সেইটার জন্য নাকি দায়ী, যে জন্য আর কি অতি কথনটা তৈরি হয়। ওয়েডারবার্ন জানান যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। তাহলে ওয়েডারবার্ন তিনি একজন লেখক, তিনি লিখছেন জিনিসটা, কি লিখছেন না হিউমের একটা জীবনী লেখা হচ্ছে, সেই জীবনীতে তিনি লিখছেন যে হিউম আর লর্ড ডাফরিন এরা দুজন মিলে যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেস সৃষ্টি করেছিল। এটা নাকি অতি কথন, মানে অতিরিক্ত বলা হয়েছে এই কথাটা। আর সেই জন্যই এই তত্ত্বটাকে বলা হচ্ছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। হিউম ডাফরিন ষড়যন্ত্র করে এই তত্ত্বটা করেছে, মানে এই কাজটা করেছে। দীর্ঘদিন হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব দিয়েই কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাখ্যা করা হতো, কিন্তু ওই তত্ত্বে বেশ কিছু ফাঁক দেখা যায়। কতদিন চলবে আর মিথ্যা দিয়ে? ইয়ার কি পায়া হ্যাঁ। তো যাই হোক, কেউ যদি বলে যে আমি এইরকমই একটা তত্ত্বকে নিয়েই চালিয়ে দেবো, সেটা তো সম্ভব নয়। যদি মিথ্যা তত্ত্ব হয়ে থাকে তাহলে কখনো না কখনো মিথ্যাটা ফাঁস হবেই। তো সেই রকমই এই তত্ত্ব বেশ কিছুদিন চলছিল ঠিকই এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকে নিয়ে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এর মধ্যে কিছু কিছু ফাঁক সৃষ্টি হচ্ছে। কংগ্রেসের উদ্যোগ নিয়ে ডাফরিন সন্দিহান ছিলেন। সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি হিসাবে তিনি কংগ্রেসকে বিদ্রূপও করেন। ফলে ডাফরিনের নানা বক্তব্য থেকেই কংগ্রেস বিষয়ে তার নেতিবাচক একটা ধারণা আর কি গড়ে ওঠে। তাহলে কি বলা হচ্ছে? সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি হিসেবে তিনি কংগ্রেসকে বিদ্রূপ করেছেন। তার মানে কি? কংগ্রেস নাকি সংখ্যালঘিষ্ঠদের একটা মানে গ্রুপ। সংখ্যালঘিষ্ঠ মানে যারা জাতিগত দিক থেকে বা ধর্মগত দিক থেকে সংখ্যায় কম, ঠিক আছে, তাদেরকে সংখ্যালঘিষ্ঠ বলা হয়। তাহলে তাদেরকে নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, বেশ। তবে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের কোনো ভূমিকাই ছিল না তা নয়, কিন্তু তাকে ষড়যন্ত্র তত্ত্বের ধাঁচে ফেললে অনৈতিহাসিক দোষ ঘটবে। তাহলে বলছেন যে কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা কিন্তু ছিল, হিউমের ভূমিকা ছিল না এমনটা নয়, কিন্তু তাই বলে তাকে যদি ষড়যন্ত্র তত্ত্ব বলে থাকা হয় তাহলে সেটা কিন্তু ভুল বলা হবে, সেটা অনৈতিহাসিক দোষ, মানে ইতিহাস কেন্দ্রিক হবে না, অনৈতিহাসিক একটা দোষ ঘটবে। নানা ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ প্রকাশ পেয়েছিল, ফলে রাজনৈতিকভাবে উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। তবে হিউম যদি উদ্যোগ নাও নিতেন তবু ওই সময় নাগাদ জাতীয় কংগ্রেসের মতো একটা সংগঠন প্রতিষ্ঠা হতো, কারণ তার সমস্ত পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল। তাহলে কি বলা হচ্ছে যে হিউম যদি, তাহলে প্রথম থেকে আমরা কি পড়লাম আগে এইটুকু দেখে নিই, তারপর শেষেরটুকু দেখব। প্রথম থেকে আমরা দেখলাম যে হিউম যে এই জাতীয় কংগ্রেস গঠন করেছেন
তার পিছনে নাকি একটা অতি কথন সৃষ্টি হচ্ছিল যে ডাফরিনের সঙ্গে তিনি মিলে কোনো ষড়যন্ত্র করে, এই একটা ষড়যন্ত্র তত্ত্বের নাম দেওয়া হয় তার এই বিষয়টাকে, যে ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে তিনি জাতীয় কংগ্রেস নামক এই দলটাকে স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না না না, এরকম কোনো ব্যাপার নয়, ডাফরিন তো এতে কোনো মানে সহায়তা করছেনই না, উল্টে ডাফরিন অন্য কথা বলছেন, বিপরীত কথা বলছেন। তাহলে ডাফরিন এবং হিউম মিলে এই কাজটা করেননি, এটুকু পরিষ্কার হলো। নেক্সট আমরা দেখতে পেলাম কি, যে হিউমের যে কোনো ভূমিকাই ছিল না সেই সময়, তেমনটা নয়। হিউম কিন্তু রাজনৈতিক একটা উদারমনা ব্যক্তি। তিনি চেয়েছিলেন যে ভারতীয়দের কিছু সুবিধা হোক এবং এইরকম একটা দল গঠিত হোক, সেই জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন অবশ্যই। কিন্তু বলা হচ্ছে যে রাজনীতি বলছে বা ইতিহাস বলছে সেই সময়কালীন অর্থাৎ সমকালীন সময়ে যদি হিউম নাও চাইতেন, যদি নাও করতেন, তা সত্ত্বেও কিন্তু এইরকম একটা দল গঠিত হতো, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে আগে থেকেই চলছিল এটার প্রসেস, যে এইরকম কিছু একটা দল তো আসবেই। বেশ, সেই জন্য বলা হচ্ছে যে তার সমস্ত পটভূমি আগে থেকে তৈরি হচ্ছিল, হিউম না করলেও সেটা হতো। কলকাতা, মুম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে শিক্ষিত ভারতীয়রা নানা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন। সেই সব উদ্যোগগুলিকে একজোট করার জন্য দেশ জুড়ে নানা চেষ্টা করা হয়। 1867 থেকে 83 খ্রিস্টাব্দের মধ্যে নানান প্রকার প্রতিবাদ আন্দোলন গঠিত হয়। সেই সব প্রতিবাদের লক্ষ্য কখনো ছিল ব্রিটিশ সরকারের আয়কর নীতি, কখনো বৈষম্যমূলক আয় ব্যয়। তাহলে কি বলা হচ্ছে, অনেকটা সময় জুড়ে, দেখো খুব যে কম সময় তা নয়, বেশ কিছুটা সময় জুড়ে 1867 থেকে 83 অবধি এই সময়ের মধ্যে নানা রকম প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। সেই সব প্রতিবাদ আন্দোলন কখনো ছিল কি, ব্রিটিশ সরকারের আয়কর নীতি, ব্রিটিশ সরকার যেগুলো পয়সা টয়সা কমাবে, ব্রিটিশ সরকারের আয়কর নীতি, কখনো বৈষম্যমূলক আয় ব্যয়। বৈষম্য মানে কি, যেটার মধ্যে কোনো সমতা নেই, তাই না, সমতা নেই, বৈষম্যমূলক আয় ব্যয়। পাশাপাশি দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা, বাগিচা শ্রমিকদের অবস্থা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়েও আন্দোলন করা হয়েছিল। তাহলে বিভিন্ন ক্ষেত্রে যে আন্দোলন করা হচ্ছে সেগুলো কোথায় কোথায়, সংবাদপত্রের স্বাধীনতা, দেশীয় সংবাদপত্র যেগুলো সেগুলোর স্বাধীনতা ছিল না তো সমস্ত কথা প্রকাশ করার, তাই তো, তাহলে তাদেরকে স্বাধীনতা দেওয়ার একটা দাবি করা হয়। বাগিচা শ্রমিকদের অবস্থা নিয়ে, বাগিচা শ্রমিকদের কথা আমরা সেই প্রথমের দিকে পড়েছিলাম, মনে করে দেখো, সেই আসামের চা বাগান ইত্যাদির ছবি দিয়ে পড়িয়েছিলাম, মনে আছে? যদি মনে থাকে তাহলে নিশ্চয়ই মনে পড়বে বিষয়টা, যে তখন কি হয়েছিল, শ্রমিকদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদের বাড়ি ছেড়ে গিয়ে সেখানে কাজ করতে হতো এবং তাদেরকে বহু সময় ধরে তো কাজ করানো হতোই, তার সাথে সাথে তাদেরকে ছুটি দেওয়া হতো না বাড়ি যাওয়ার জন্য, তাদেরকে বাড়ি যেতে দেওয়া হতো না। তাহলে সেই সমস্ত যে বাগিচা শ্রমিক যারা, তাদের অবস্থা তো খারাপ ছিল, তারা বাড়ি যেতে পারছে না, তারা যেটুকু অর্থ রোজগার করছে, হ্যাঁ সেটুকু তো অত্যন্ত সামান্য, সেটা দিয়ে মানে কিভাবে চলবে তারাই জানে, কিন্তু তাও যেটুকুই হোক না কেন সেটুকু তার বাড়িতে অন্তত পৌঁছতে তো হবে, কিন্তু সেটাও হচ্ছিল না। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদের একটা আন্দোলন, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি, এই যে আইন সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তো সেই ক্ষেত্রে ভারতীয়দেরকে সেখানেও কিন্তু সেই নিচু করে রাখা হতো, যাতে সেখানে তাদের মর্যাদা বৃদ্ধি পায়। যেমন আমরা দেখলাম যে বিচারক হিসেবে যদি একটা মানুষ থাকে, সে ভারতীয়, তাহলে সে যদি ইলবার্ট বিলের মতো আর কি, যে ব্যাপারটা, যে সে ইউরোপীয়দেরকে বিচার করতে পারবে কি পারবে না, যদি না পারে তাহলে তো তাকে নিচু করে দেখা হচ্ছে, তাই না? তো সেই সমস্ত বিষয় নিয়ে তখন আন্দোলনগুলো শুরু হয়। এই সমস্ত প্রতিবাদ আন্দোলনের চৌহদ্দি কেবল 3টি প্রেসিডেন্সিতেই আটকে ছিল না, মানে যেটা আমরা দেখলাম যে তোমার কলকাতা, মুম্বাই আর মাদ্রাজ, এই 3টে প্রেসিডেন্সিতেই নয়, এছাড়াও যেখানে ছিল লাহোর, অমৃতসর, আলিগড়, কানপুর, পাটনার মতো প্রাদেশিক শহরগুলিতেও ইংরেজি শিক্ষিত মানুষেরা ওইসব আন্দোলনে যোগ দিয়েছিলেন। ফলে স্থানীয় বা আঞ্চলিক বোধের বাইরে একটা নতুন রাজনৈতিক বোধ তৈরি হয়েছিল, সেই বোধ অনেক বেশি জাতীয়। কংগ্রেসের এই জাতীয় বোধই এক প্রকার কংগ্রেস হচ্ছে এই জাতীয় বোধেরই এক প্রকার বহিঃপ্রকাশ ছিল। তার মানে কি, যে জাতীয় বোধটা ভিতর ভিতর তৈরি হচ্ছিল, এই যে আমি কিন্তু এই টপিকটা শুরু করার আগেই বলে দিয়েছি জাতীয় বোধটা কি, আর সেটার প্রকাশটাই হচ্ছে জাতীয়তাবাদ।
বলে দিয়েছিলাম কিন্তু আগে, মনে করে দেখো। তো সেটাই বলা হচ্ছে যে এই যে জাতীয় বোধ যেটা, সেই জাতীয় বোধেরই একটা বহিঃপ্রকাশ হচ্ছে কংগ্রেস। একেবারে গোড়া থেকেই দেশের ভিতরের আঞ্চলিক পার্থক্য ও স্বার্থগুলোর বাইরে বৃহত্তর চিন্তা আদর্শের ডাক দিয়েছিল কংগ্রেস। তাহলে কি বলা হচ্ছে যে গোড়া থেকে, একবারে প্রথম থেকে, যখন থেকে কংগ্রেস কাজ শুরু করেছে তখন থেকেই দেশের ভিতরের আঞ্চলিক পার্থক্য, মানে অঞ্চলভেদে মানুষের মধ্যে যে সমস্ত পার্থক্য কিংবা তাদের যে স্বার্থ, এর বাইরেও বৃহত্তর চিন্তা আদর্শের ডাক দিয়েছিল কংগ্রেস। শুধুমাত্র নিজের ওই গোষ্ঠীবদ্ধভাবে এই অঞ্চলের এই দরকার, ওই অঞ্চলের ওই দরকার নয়, বৃহত্তর অর্থে সবাই মিলে কি দরকার, আমাদের সবার স্বার্থের জন্য কি করা উচিত, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরেছিল। ফি বছরে মানে যে প্রায় প্রত্যেক বছরেই, ঠিক আছে, ফি বছর মানে বছর বছর বা প্রতি বছর, সেই হিসেবে। এই বছরে দেশের এক একটি জায়গায় কংগ্রেসের অধিবেশন করা হবে, এই ছিল নীতি। তাহলে বিভিন্ন প্রত্যেক বছরে বিভিন্ন জায়গায়, এক একটা জায়গায় এক এক ধরনের কংগ্রেসের অধিবেশন করা হবে, এটাই ছিল নীতি। বলা হয় যে যে অঞ্চলের অধিবেশন বসবে সেখানে কেউ সভাপতি হতে পারবেন না। আঞ্চলিক স্বার্থ, মানসিক দূরত্ব সবকিছু দূর করে একটি সংগঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এইসব নীতি নিয়েছিল কংগ্রেসের নেতৃবৃন্দ। তার মানে দেখো, ধরে নাও যে কংগ্রেসের প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গায় তো সভা বসছে, সেটা তারা বলে দিয়েছে নীতিতে। এবার ধরে নাও যে কলকাতাতে একটা সভা বসবে, আর কংগ্রেসের সদস্যদের মধ্যে আমিও আছি, ঠিক, যে আমি হয়তো কলকাতাবাসী, তাহলে আমিও আছি। আমি কিন্তু সেই সময় কলকাতার ওই সভাপতিত্ব করতে পারবো না, কলকাতার হয়ে যে অধিবেশনটা বসবে সেখানে আমি সভাপতি হতে পারবো না, কারণ তখন আমার মধ্যে যেমনই হোক না কেন, আমি যদি কলকাতাবাসী হই, আমার মধ্যে কলকাতার প্রতি টান, এখানকার মানুষদের ভালো মন্দ, বা এই যে আঞ্চলিক স্বার্থ যেটাকে বলছি আর কি, অঞ্চল ভেদে যে হ্যাঁ এইটুকুটা আমাদের দরকার, এগুলো এগুলো প্রয়োজন, এটা বেশি করে প্রকাশিত হবে আমার কথার মধ্যে। কিন্তু যদি একটা ধরো অন্য জায়গার, হয়তো ধরো দিনাজপুরের কিংবা ধরো কোচবিহারের কোনো একটা লোককে যদি কলকাতার অধিবেশনে বসানো হয়, সে নিরপেক্ষভাবে কথা বলবে, নিরপেক্ষভাবে কাজ করবে। সেই জন্য কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখা হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। আচ্ছা, দেন বলা হচ্ছে যে 1888 খ্রিস্টাব্দে ঠিক করা হয়, যদি কোনো প্রস্তাবে বেশিরভাগ হিন্দু কিংবা মুসলমানের সমর্থন না থাকে তবে সেই প্রস্তাব স্থগিত থাকবে। তাহলে তোমাদেরকে বলা হচ্ছে যে যে কোনো প্রস্তাব আসুক না কেন, সেখানে যদি ধরে নিচ্ছি যে আমি 70% হিন্দু বলছে যে হ্যাঁ এটাকে আমি সমর্থন করছি, কিন্তু 70% মুসলমান বলছে যে না আমি সমর্থন করছি না, অথবা উল্টোটা, যে 70% মুসলমান বলছে যে আমি সমর্থন করছি, 70% হিন্দু বলছে সমর্থন করছি না, মানে এই যে একটা হিউজ পরিবর্তন দুজনের মধ্যে দেখা যাচ্ছে, এটা মানে মতবিরোধিতা। তো সেই বিরোধ মেনে কোনো প্রস্তাব কিন্তু আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব না, তখন প্রস্তাবটা স্থগিত থাকবে, অর্থাৎ থেমে থাকবে। বস্তুত গণতান্ত্রিক ও সার্বিক ঐক্যমতের ভিত্তিতে কংগ্রেস পরিচালনার লক্ষ্য ছিল কংগ্রেস নেতৃত্বের। অবশ্য মনে রাখা দরকার, গোড়া থেকেই কংগ্রেসের মধ্যে সাংগঠনিক নানা দুর্বলতা ছিল। প্রথম থেকে সাংগঠনিক অর্থাৎ সংগঠনমূলক, কি বলবো, মানে একজোট হওয়ার যে, ঠিক আছে, সাংগঠনিক বলতে সংগঠন মূলক বা একজোট হওয়ার একটা দুর্বলতা ছিল। জাতীয় সমাজে সমস্ত ধরনের লোকেরা কংগ্রেসের আওতায় ছিল না। এই যে এটাই হচ্ছে সাংগঠনিক একজোট হওয়ার যে মূল বিষয়টা, তাদের মধ্যে যে ফাঁকটা থেকে গিয়েছিল না, সেটা হচ্ছে যে সমস্ত স্তরের মানুষ বা সমস্ত বিভিন্ন জাতির বা বর্ণের উচ্চ নিচ ভেদাভেদ না মেনে সবাই যে একসাথে একটা সংগঠনে গড়ে উঠছে সেরকম ছিল না। তাছাড়া আঞ্চলিক, লিঙ্গগত, শ্রেণীগত প্রতিনিধিত্ব সমান ছিল না। তার মানে কি, কোনো একটা অঞ্চল হয়তো একটু পিছিয়ে পড়া অঞ্চল, সেখান থেকে হয়তো প্রতিনিধি নেওয়াই হয়নি, কিন্তু নেওয়া উচিত ছিল,
কিন্তু নেয়নি। লিঙ্গগত অর্থাৎ বলা হচ্ছে যে পুরুষ এবং স্ত্রী, তাহলে হয়তো পুরুষ সংখ্যা যদি 80 জন থাকে, স্ত্রীর সংখ্যা কিন্তু সেখানে 10 জন ছিল কি ছিল না তাও বলা মুশকিল। সেখানে শ্রেণীগত প্রতিনিধিত্ব ইত্যাদির ক্ষেত্রে সমান সমান ছিল না। তাহলে সমাজের নিম্নবর্গের মানুষজন তাদের অভাব অভিযোগকে সরাসরি সংগঠনের বৃত্তে আনতে চায়নি কংগ্রেসের আদি নেতৃত্ব। তাহলে কংগ্রেসের যে আদি নেতৃবৃন্দ যারা ছিল তারা কিন্তু এই যে পিছিয়ে পড়া মানুষ, নিম্নবর্গের মানুষ, তাদেরকে তুলে এনে তাদের কথা বলা, এই সমস্ত বিষয়গুলোকে প্রথম প্রথম তুলে ধরেনি। এটা ছিল তাদের একটা নেগেটিভ পয়েন্ট। বস্তুত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সম্মানীয় পেশার, যেমন হচ্ছে আইনজীবী একটা পেশা, সম্মানীয় পেশা বলতে আইনজীবীর কথা বলা হচ্ছে, মানুষজনেরাই কংগ্রেসের নেতৃত্বের হাল ধরেছিল। তাহলে যে সমস্ত সম্মানীয় পেশা আছে, যেমন আইনজীবী বলতে শুধুমাত্র আইনজীবী নয়, আইনজীবী ছাড়া আরও কোনো পেশার কথাও বলা হতে পারে, তো সেই রকম যেগুলো সম্মানীয় পেশা, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত মানুষ যারা, তারাই একমাত্র কিন্তু এই কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। বেশ, তাহলে নিম্নবর্গের মানুষ, ছোট জাতের মানুষ, কিংবা ধরো যারা মহিলা, মেয়েদেরকে, কিংবা কোনো শ্রেণীগত বিভাজন যদি হয়, তাহলে সেই সমস্ত মানুষজনকে কিন্তু কংগ্রেস প্রথমের দিকে তুলে নিয়ে আসছে না। আর সেইটাই ছিল তাদের একটা মানে বড় ফল্ট বলতে পারি। নেক্সট আছে টুকরো কথা। ব্রিটিশ শাসনে দমনমূলক কয়েকটা আইন। দমনমূলক আইন মানে ব্রিটিশ শাসন কিন্তু দমন, পীড়ন ইত্যাদিগুলোকে খুব ভালো জানতো। সেই দমনমূলক আইন কয়েকটা দেখি চলো। 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন, 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করলেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলি প্রচার বন্ধ করা। এই সময় যদি আমরা দেখি, আমরা এই যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইতিহাস আর বাংলা অনেক মিলেমিশে যায়, সেই জন্য আমি দুটোকে পড়াই তোমাদেরকে, কারণ দুটোর ব্যালেন্সটা করতে পারবো, বলতে পারবো। দেখো, যেমন এই যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেখবে এই সময়কার আর কি বিভিন্ন স্বদেশী প্রচারমূলক যে সমস্ত নাটক, কিংবা ধরো যখন হচ্ছে তোমার তুমি কোনো রাজনীতি বিরুদ্ধ কোনো নাটক কিছু রচনা করেছো এবং সেটাকে অভিনয় করে মানুষকে দেখাচ্ছ। কেন দেখাচ্ছ? কারণ সেই সময় মানুষের মধ্যে, মানুষ তো অত বেশি পড়তে জানে না, বা তারা সব সময় যে একটা নাটক বেরিয়েছে, বাইরে বাজারে একটা নাটক বেরিয়েছে, চলো নাটকের বইটা কিনে নিয়ে একটু পড়ি, এটা তো মানুষ করতো না, তাই না? তাহলে এখনো কি মানুষ করে? এখনো করে না। অনেক ক্ষেত্রেই কিন্তু গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, এইসব অভিনয়ের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তখন ওই রকমই কিছু কিছু নাটক আমাদের বাংলা সাহিত্যে লেখা হচ্ছিল। আর সেই সমস্ত নাটকগুলো ব্যান করার জন্য, অর্থাৎ বন্ধ করে দেওয়ার জন্য, যাতে সেই নাটকগুলো মানুষ আর অভিনয় করে অন্য মানুষকে উদ্বুদ্ধ করতে না পারে, সেটার কারণে চলে এলো এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। বেশ, যেটা তোমরা একটু বড় হয়ে হয়তো ক্লাস 11-12-এ কোনো এক সময় একটা নাটকে পড়বে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের দ্বারা সেই সময় নাটকগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই বিষয়টা। তো যাই হোক, তাহলে এটাই তাদের উদ্দেশ্য ছিল, যে নাটকের প্রচারগুলো যেগুলো জাতীয়তাবাদী ভাবধারায় ভাবিত, সেই সমস্ত নাটকগুলোর প্রচার বন্ধ করা। তারপরে এলো লর্ড লিটনের বেশ কিছু পদক্ষেপ নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলির বেজায় সমালোচনা। ওটা লর্ড নর্থব্রুকের কথা বললাম, এবার হচ্ছে লর্ড লিটন। তার কিছু পদক্ষেপ, তিনি কিছু ভুলভাল পদক্ষেপ নিয়েছেন, সেইগুলো নিয়ে তার একটা বেজায় সমালোচনা তৈরি হলো। পাল্টা লর্ড লিটন কি করলেন? দেশীয় মুদ্রণ আইন জারি করে দিলেন। তারই কাজ নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে, উল্টে উনি কি করলেন? দেশীয় মুদ্রণ আইন জারি করে দিলেন 1878 খ্রিস্টাব্দে। এই আইনে কি বলা হয়? এই আইনে বলা হচ্ছে, দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি কোনো সরকার বিরোধী বক্তব্য প্রচার করতে পারবে না। যদি এর অন্যথা হয়, তবে সরকার ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত করবে। তাহলে দেখো, আমরা দুটো এরকম আইন পেলাম। একটা পেলাম নাট্যাভিনয় বন্ধ করে দেবে, যেটা নিয়ে অনেক কথা বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে লর্ড লিটন, যে নিজে বদমাশ, যে নিজে বদমাইশি করে বেরিয়েছে, সেজন্য তার দুষ্টুমির কথাগুলো বিভিন্ন পত্রপত্রিকা
ছাপিয়ে দিচ্ছে যে এই লোকটা এই জায়গায় অমুক কাজ করছে, এটা আমাদের জাতির জন্য খারাপ, এটা আমাদের ভারতীয়দের জন্য খারাপ, ভারতবাসীদের জন্য খারাপ ইত্যাদি। ঠিক তো? এবার যেই তার সম্বন্ধে লেখা ছাপানো শুরু হলো, সে কি করলো, সে বলল যে দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা, আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা তোরা লিখে বের করবি, আমি তোদেরকে একটা দমনমূলক আইনে দমিয়ে দেব, অর্থাৎ বসিয়ে দেব। কিরকম? যে দেশীয় মুদ্রণ আইন। এই দেশীয় মুদ্রণ আইন জারি করে তিনি কি করলেন, যে দেশীয় ভাষায় লেখা, অর্থাৎ ভারতবাসীদের দেশীয় ভাষায়, সেটা যে কোনো ভাষাই হোক না কেন, সেই দেশের ভাষায় লেখা যে কোনো সংবাদপত্র এই আইনের আওতায় চলে আসবে। তারা সরকার বিরোধী কোনো মন্তব্য করতে পারবে না, যদি বাই চান্স করে থাকে তাহলে পুরোপুরি সেই পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। বাই বাই। ওই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ তৈরি হয়। শেষ পর্যন্ত 1881 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড রিপন, এটা কিন্তু লিটন করেছেন, হ্যাঁ, নামটা কিন্তু গুলিয়ে ফেলবে না, একটা লিটন আর একটা হচ্ছে রিপন। রিপন ওই আইনটি বাতিল করে লর্ড লিটন ভারতীয় ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য অস্ত্র আইন জারি করেন। আবার একটা হচ্ছে অস্ত্র আইন, লর্ড রিপন ওটাকে বাতিল করে দিলেন। আবার লর্ড লিটন ভারতীয় ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য অস্ত্র আইন জারি করে দিলেন। বেশ, তাহলে আমাদের টুকরো কথা এখানে শেষ হলো। এবার আমরা মেন টপিকে আবার ফিরে আসি। আমরা এখানে কি বলেছিলাম? আচ্ছা, আইনজীবীরাই ওই যে কংগ্রেসের নেতৃত্বের বিভিন্ন হাল ধরেছিল, এটা পড়ছিলাম। পাশাপাশি ভৌগোলিকভাবে বিচার করলে কংগ্রেসের মধ্যে মুম্বাই প্রদেশ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায়। 1885 খ্রিস্টাব্দের প্রথম অধিবেশনে যোগদানকারী 72 জন ভারতীয়দের মধ্যে, বেসরকারি প্রতিনিধির মধ্যে 38 জনই ছিলেন মুম্বাই প্রেসিডেন্সির। তাহলে দেখো, একটা একটু আগেই বলা হচ্ছিল যে আমাদের কংগ্রেসের বিভিন্ন ত্রুটিগুলো কি কি, কংগ্রেস যে তৈরি হলো তার বিভিন্ন ত্রুটি, বিভিন্ন সমস্যা ছিল। সেই সমস্যার মধ্যে একটাকে বলা হচ্ছে যে এই যে 72 জন ভারতীয় বেসরকারি প্রতিনিধি, তার মধ্যে 38 জনই থাকছে মুম্বাই প্রেসিডেন্সি থেকে। ফলে মুখে সর্বভারতীয়ত্বের দাবি করা হলেও সর্বভারতীয়ত্ব মানে কি, সমস্ত ভারত জুড়ে ব্যাপ্ত হবে, তাই তো? তাহলে এই যে সমস্ত ভারত জুড়ে আর ব্যাপ্ত হলো না, তার বদলে মুম্বাই, মাদ্রাজ আর বাংলা প্রেসিডেন্সিরই লোকজন বেশি থাকতে লাগলো। শিক্ষিত, পেশাজীবী, তারপরে হচ্ছে ব্যবসায়ী, জমিদার, এই সমস্ত লোকজনই কিন্তু বেশিরভাগ সেখানে ছিল। কংগ্রেসের প্রধান স্তম্ভ হিসেবে তারাই দাঁড়িয়েছিল। সম্প্রদায়গতভাবে প্রথম দিকের কংগ্রেসের নেতৃত্বের মধ্যে উচ্চবর্গীয় হিন্দুরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। তার মানে তখন কিন্তু অন্যান্য জাতির লোকেদেরকেও কম নেওয়া হতো, উচ্চবর্গের হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তবে এই সব সমালোচনার বিষয়ে কংগ্রেস নেতৃত্ব বিশেষভাবে ভাবিত ছিলেন না। তারা নিজেরাই নিজেদের জাতির প্রতিনিধি হিসেবে প্রচার করে গৌরব বোধ করতেন। তবে এর ফলে সামাজিক ও সম্প্রদায়গতভাবে জাতীয় কংগ্রেসের কর্মসূচিগুলি প্রকৃত জাতীয় চরিত্র হারিয়েছিল। তাহলে প্রকৃত অর্থে জাতীয় চরিত্র, জাতীয় মানেই তো ওই যে জাতির জন্য, সমগ্র জাতির জন্য যে কাজ করা, ঠিক, যেটা আমরা আগেই জেনেছি। সেই জাতীয় বোধের চরিত্রটা তারা হারাচ্ছে, কারণ নিজেদের মধ্যেই তো তারা দলগত একটা ঐক্যের মধ্যে চলে এসছে। তারা সমস্ত জাতির কথা তো ভাবছেই না, মুখে বলছে সর্বভারতীয়ত্বের কথা, মুখে বলছে জাতির প্রতিনিধিত্বের কথা, কিন্তু আসলে ওই নির্দিষ্ট গুটি কয়েক মানুষ, গুটি কয়েক এলাকার মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকছে। আদি পর্বে জাতীয় কংগ্রেসের রাজনৈতিক পন্থা সরাসরি ব্রিটিশ সরকারের বিরোধিতার লক্ষ্যে চলেনি। ফলে ঔপনিবেশিক শাসনের আমূল বদলের কর্মসূচি কংগ্রেসের ছিল না, বরং ভারতে অব্রিটিশ সুলভ কিছু শাসন পদ্ধতি সংশোধনের জন্য কংগ্রেস নেতৃত্ব নিবেদন করতেন সরকারের কাছে। প্রথম অধিবেশনেই, যেটা 85 সালে হয়েছিল, সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, কংগ্রেস কোনো ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ নয়। পরিষ্কার বলেছেন যে কংগ্রেস কোনো ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ নয়।
মানে ব্রিটিশের বিরোধিতা আমরা বস্তুতপক্ষে করব না। বস্তুত আদি পর্যায়ে কংগ্রেসের নেতৃত্ব ব্রিটিশ শাসনের প্রতি নিজেদের আনুগত্য এবং সমর্থন জানিয়ে দিয়েছিলেন। তাহলে ব্রিটিশ শাসনের প্রতি নিজেরা যে অনুগত তাদের সেটা, এবং তাদের সমর্থনও তারা জানিয়েছিলেন। আর ঠিক এই কারণেই হিউমকে মধ্যস্থ হিসেবে জড়িয়ে নেওয়া হয়েছিল কংগ্রেসের কাজকর্মের সাথে। তার ফলে আশা করা হয়েছিল ব্রিটিশ সরকার কংগ্রেসকে সন্দেহের নজরে দেখবে না। তাহলে কংগ্রেস কি করতে চাইলো, আসলে হিউমকে মাঝখানে, হিউম আর কি কি বলবো, মধ্যমণি হয়ে মাঝখানে পড়ে গেছে। হিউমকে তারা মাঝখানে জড়িয়ে নিয়েছে এই কারণে যাতে এই দলটা মনে করে যে হ্যাঁ, ব্রিটিশরাও আমাদের সমর্থনে আছে। এই হচ্ছে বিষয়, তারা নিজেদেরকে ব্রিটিশ বিরোধী একেবারেই ভাবছে না। এইভাবে 1885 খ্রিস্টাব্দ থেকে 1905-7 খ্রিস্টাব্দের মধ্যে 20 থেকে 22 বছর ধরে জাতীয় কংগ্রেস ভারতের উচ্চবর্গের মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে থাকে। তবে সরকারের কাজে ভারতীয় জনগণের সম্যক অংশগ্রহণ থাকা উচিত, কংগ্রেসের এই দাবিটি ছিল গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশক, অর্থনৈতিক জাতীয়তাবাদ। প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা যায়। আমরা নরমপন্থী এবং চরমপন্থী দুটো দিক পাবো। আজকের জন্য আমরা নরমপন্থী অবধি পড়বো, পরের দিনে চরমপন্থী বিষয়টা দেখবো, ঠিক আছে? তাই নরমপন্থী হিসেবে যে চিহ্নিত করা যায়, তা এটাকে আবার 3 দিনের তামাশা বলেও ব্যঙ্গ করা হয়। এটা তোমাদের এমসিকিউ বা এসএকিউ আসতে পারে, সেই জন্য এখানটা একটুখানি কালার করে দিয়েছি, মনে রাখবে, ঠিক? তাহলে নরমপন্থী দল, আর সেই সময় কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, তাই তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো। যেহেতু বার্ষিক অধিবেশন হিসেবে তাদের কার্যকলাপগুলোকে আর কি স্থির করা হতো। বিভিন্ন প্রতিনিধি ওইসব অধিবেশনে নানা রকম বক্তব্য প্রস্তাব পেশ করতেন। সবশেষে তার মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। তবে বছরভর ওইসব গৃহীত প্রস্তাব নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার উদ্যোগ দেখা যেত না। তার মানে কি হতো, যে তারা অধিবেশন যখন করত, অধিবেশন করে তাদের বিভিন্ন প্রস্তাবগুলো তারা পেশ করত, কিন্তু সেই বছরভর ওই গৃহীত প্রস্তাব নিয়ে কোনো রকম কাজ করার মতো উদ্যোগ তাদের মধ্যে দেখা যেত না। তাছাড়া বেশিরভাগ নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত পেশা নিয়েই ব্যস্ত থাকতেন। মানে যে সমস্ত নেতারা ছিলেন তারা কি, প্রথমেই বলা হচ্ছিল যে তারা কোনো না কোনো পেশায় যুক্ত, তাদের নিজস্ব কিছু পার্সোনাল পেশা আছে। কেউ আইনজীবী হতে পারে, কেউ শিক্ষক হতে পারেন, কেউ অধ্যাপক হতে পারেন, কেউ রাইটার হতে পারেন, যাই হোক না কেন, তো যে যার নিজের পেশা নিয়ে ব্যস্ত থাকতেন। সারা বছরে সংগঠনের কাজের উদ্যোগী হওয়ার সময় মানসিকতা কোনোটাই তাদের মধ্যে ছিল না। যদিও মনে রাখা দরকার, নরমপন্থার মধ্যেও নানা পার্থক্য ছিল, তবে মোটের ওপর প্রতিবাদ আন্দোলনের পদ্ধতি ও লক্ষ্যগুলো ছিল একই রকম। অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান। ব্রিটিশ শাসকরা হচ্ছে বিধির বিধান, মানে যেমন হয় না যে সব বলে যে সব কিছু তো ভগবান কে ভরসে, সবকিছু তুমি ভগবানের ভরসায় বা ওপরওয়ালার ভরসায় ছেড়ে দিয়েছো ধরো। তো সেই রকম যেটা মনে হয় যে যা চলছে চলছে, ঠিক আছে, ইংরেজরা শাসন করছে, কি আর করব, আমরা তো তুচ্ছ মানুষ, এই রকম একটা ধারণা যেন তৈরি হচ্ছে যে বিধির বিধান। তাই নরমপন্থীরা অভিযোগ করতেন ভারতের ব্রিটিশ শাসন সর্বদা আইনের শাসন মোতাবেক চলছে না। তবে এই কথা বলা উচিত যে শ্রেণীগত স্বার্থের দিক থেকে সবসময় বেরোতে না পারলেও সংকীর্ণ ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিতেন না। তাই নরমপন্থীদের মধ্যে শ্রেণীগত একটা ব্যাপার ছিল ঠিকই, কিন্তু তারা তাদের এই ধর্মীয় ক্ষেত্রে তাদের যে সংকীর্ণ মনোভাব, এরকমটা কিন্তু ছিল না। সেদিক থেকে তাদের কাজকর্মে ধর্ম নিরপেক্ষতার একটা ছাপ অবশ্যই লক্ষ্য করা যায়। তার মানে তারা হিন্দু, মুসলিম, শিখ, জৈন যাই হোক না কেন, সমস্ত সকল মানুষকে মিলেমিশে এই কাজটায় তারা নামতেন। নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ সাম্রাজ্য ও শাসনের আওতায় থেকে ভারত আংশিক স্বশাসন ভোগ করবে। আংশিক স্বশাসন মানে কিছুটা নিজেদের শাসন, কিছুটা নিজে শাসন করতে পারবে।
আইনসভাগুলোতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানাতেন নরমপন্থীরা। বিভিন্ন আইনসভাতে ভারতীয়রা যাতে আরো বেশি বেশি করে যোগদান করতে পারে সেটার জন্য একটা দাবি তারা করতেন। অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন আদি কংগ্রেস নেতৃত্বের প্রধান কর্মসূচি ছিল না। এটা একদম সুন্দর করে দাগ দিয়ে রাখবে যে পূর্ণ স্বাধীনতা অর্জন তারা চায়নি, তারা ভাবতো যে সেটা সম্ভব নয়। কিছু কিছু সংস্কার ও গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যেই তাদের প্রতিবাদ আন্দোলনগুলি পরিচিত হয়েছিল। নরমপন্থীরা অবশ্য আশা করতেন একসময় ভারতবাসীরা স্বশাসনের উপযুক্ত হয়ে উঠবে, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয়ই স্বশাসনের অধিকার স্বীকার করে নেবেন। মানে এটা তো মানে চরম হাস্যকর একটা জিনিস, সত্যি হাস্যকর আমার মনে হয় অন্তত, যে নরমপন্থীরা নিজেরা ভাবছেন যে একটা সময় আসবে যখন ভারতবর্ষীয়রা নিজেদের দেশ নিজেরা শাসন করতে সক্ষম হয়ে উঠবে। অর্থাৎ মানুষের মধ্যে এই যে শিক্ষাগত অভাব আছে, এই যে বিভিন্ন রীতিনীতি বা কুসংস্কারে আচ্ছন্নতা মানুষের মধ্যে কাজ করছে, এই সমস্ত জিনিসগুলো একদিন দূর হবে। কোনো না কোনো সময় মানুষ একটু বিজ্ঞান নির্ভর হবে এবং তারা শিক্ষিত হবে, তারা তাদের দেশটাকে মানে নিজেরাই শাসন করতে পারবে এবং সেই সময় ইংরেজরা স্ব ইচ্ছায় সেটা তোমাদেরকে ছেড়ে দেবে যে হ্যাঁ আইয়ে পধারিয়ে আপ লোক আপকা খুদ কা কাম সম্ভালিয়ে, এরকম করে ছেড়ে দিয়ে চলে যাবে। এটা খুবই হাস্যকর, সত্যি হাস্যকর যে এটা তারা ভাবতেন এইরকম, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। ওকে, ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন এটা সম্বন্ধে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেছেন। এটাও আবারও বলি যে এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, পরীক্ষাতে এসব প্রশ্ন আসে না, তবে নিজেদের নলেজের জন্য একটু জেনে রাখতে পারো। আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে পরিপূর্ণ স্বাধীনতা লাভের জন্য এবং সভ্য জগতে আমাদের মর্যাদা স্থান করে নেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের নিয়মতন্ত্র ও সীমাবদ্ধতার গণ্ডি ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। এই ভাবনা সম্পর্কে আমার কথা হচ্ছে এই যে সেরকম প্রয়োজন এখনো দেখা দেয়নি। এই যে সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে এগিয়ে যেতে হবে সেরকম প্রয়োজন নাকি এখনো দেখা দেয়নি। আমরা যদি ঘোষণা করি যে আমরা ব্রিটিশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হতে চাই, ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হিসেবে কোনো দায় দায়িত্বের বাধার মধ্যে না থেকে খাঁটি স্বায়ত্ত শাসন চাই, কেউই আমাদের সেই আশা আকাঙ্ক্ষায় আপত্তি করতে পারে না। কিন্তু আমাদের পরিবেশের কথা, ঘটনা পরম্পরার কথা ভাবতে হবে। তাহলে এখন যদি আমরা এই ভাবাদর্শকে আঁকড়ে ধরে থাকি যে আমাদের বর্তমান প্রাত্যহিক রাজনীতি কার্যাবলীর মধ্যে তাকে জোরদার করার চেষ্টা করি, তাহলে কি ঘটবে? ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত শক্তি আমাদের সে আশা পূরণের বিরুদ্ধে নিয়োজিত হবে। কিন্তু আমরা যদি আমাদের দাবি ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে ব্রিটিশ সাম্রাজ্য শক্তির সমস্ত প্রভাব আমাদের পক্ষেই থাকবে। সেক্ষেত্রে আমরা যে কেবলমাত্র কোনো বাধাই পাবো না তা নয়, ব্রিটিশ গণতন্ত্রের সহানুভূতি সাহায্যও পাবো। ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভের পরে প্রয়োজনীয় ও বাঞ্ছনীয় বলে মনে হলে আরও উন্নতি সাধনের জন্য কি করা না করা যায় তা আমাদের উত্তরাধিকারদের ভাবনার জন্য আমরা রেখে যেতে পারি। ইতিমধ্যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের পূর্ণ সমর্থন নিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করার কাজ করে যাব। তাহলে কি বলা হলো? এই যে এতক্ষণ ধরে আমরা বললাম যে কংগ্রেস সেই সময় চাইছিল না যে সরাসরিভাবে আমরা ইংরেজদের বিরোধিতা করি বা তাদের বিরুদ্ধে কোনো একটা কাজ করে তুলি, সংগঠন গড়ে তুলি, বিরুদ্ধে প্রতিবাদ করি। তাই জন্য এখানে সরাসরি কংগ্রেসের সভাপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা যদি চাই যে আমরা এই ইংরেজদের বিরোধিতা করে সমস্ত কিছুকে অর্জন করব, সেটা কখনোই সম্ভব নয়। উল্টে ইংরেজদের দায়টা আমাদেরকে নিতে হবে, কারণ তারা বিরুদ্ধে প্রতিবাদ শুরু করবে। কিন্তু সেটা না করে আমরা যদি তাদেরকেই তুষিয়ে নিজেদের স্বার্থটাকে সিদ্ধি করার চেষ্টা করি, আস্তে আস্তে আমাদের উন্নতি হবে, এটা তিনি বলতে চেয়েছেন। যদিও ঔপনিবেশিক শাসকের কাছে নরমপন্থীদের এইসব ভাবনা চিন্তার বিশেষ গুরুত্ব ছিল না, তাই নরমপন্থীদের প্রায় কোনো দাবি সরকারের তরফে মানা হয়নি। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার বিশেষ সম্প্রসারণ ঘটানো হয়নি। সেখানে সদস্য নির্বাচনের বদলে মনোনয়ন বা বেছে নেওয়ার উপরেই জোর পড়েছিল। তাছাড়া আইনসভাতে আয় ব্যয়ের হিসেব নিয়ে ভোটাভুটি করা যেত না, এমনকি আইনসভাকে না জানিয়ে আইন চালু করার ক্ষমতাও ব্রিটিশ সরকারের ছিল। নরমপন্থীদের আরেকটি দাবি ছিল, সেটা কি?
সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ বাড়ানো হোক। তারা বলতেন প্রশাসনের ভারতীয়করণ হলে প্রশাসনের দেশীয় মানুষের অভাব অভিযোগগুলির প্রতি সহানুভূতিশীল হবে। তাছাড়া অবসরপ্রাপ্ত ইউরোপীয় চাকুরেদের প্রদেয় যাবতীয় অর্থ দেশের বাইরে চলে যায়। ওই পদগুলি ভারতীয়রা বহাল হলে দেশের অর্থ দেশেই থাকবে। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর বদলে বাড়িয়ে 23 বছর করে দিতে হবে। তাহলে এই দাবিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কি বলা হচ্ছে, যে ভারতীয়দেরকে একটু বেশি তোমাকে সুযোগ সুবিধা দিতে হবে বিভিন্ন ক্ষেত্রে। আর শুধুমাত্র সেটাই নয়, যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশদের কিছু কিছু মানুষ এসে এখানে ভারতীয়দের পদ গ্রহণ করছে, তাহলে তারা যে মাইনেটা পাচ্ছে সেটা কোথায় যাচ্ছে? তাতে লাভটা কার হচ্ছে? ব্রিটিশদেরই লাভ হচ্ছে, কারণ তাদের দেশের লোক এসে এখানে এসে রোজগার করে নিয়ে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, এই সম্পদের বহির্গমনের মতো ব্যাপার। ঠিক, তাহলে আমাদের দেশের সম্পদ যাতে আমাদের কাছেই থাকে, তাই জন্য ভারতীয়দেরকে চাকরি দাও, এটা বলা হয়েছে, এটা দাবি। ভারতের ও লন্ডনের একই সঙ্গে পরীক্ষাটি নিতে হবে, কিন্তু এই দাবিগুলির প্রতি ব্রিটিশ শাসকেরা মোটেই নজর দিতে চায়নি, কারণ প্রশাসনের ভারতীয়করণ আদেও কাম্য ছিল না। ক্রমে পুরো বিষয়টা চাপা পড়ে যায়। ব্রিটিশ সেনাবাহিনীকে বিদেশের নানা স্থানে যুদ্ধে ব্যবহার করা, যুদ্ধখাতে খরচ বাড়ানো নিয়েও নরমপন্থীরা প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল ভারতীয় অর্থনীতিতে অতিরিক্ত চাপ পড়ছে। তবে ব্রিটিশ সরকার এই প্রসঙ্গেও বিশেষ মনোযোগ দেয়নি। মানে যতগুলো দাবি করা হচ্ছে কোনোটাতেই তারা মনোযোগ দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই নরমপন্থীরা সেই সমস্ত ভালো কিছু দাবিও করেছিলেন, শুধুমাত্র ব্রিটিশদের মানে তাবেদারি করে কাটিয়েছেন সেরকমটা কিন্তু নয়। ক্রমে স্পষ্ট হয়ে আসছিল যে নরমপন্থীদের প্রায় কোনো দাবিতেই ঔপনিবেশিক শাসক গুরুত্ব দিতে নারাজ। বস্তুত নরমপন্থীদের আন্দোলনের নীতি ও সংকুচিত সামাজিক ভিত্তি এর জন্য দায়ী ছিল। ফলে এই দিক থেকে দেখলে কংগ্রেসের নরমপন্থীরা বাস্তবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কোনো জরুরি সংস্কার ঘটাতে পারেননি। এটা হচ্ছে আসল কথা, বিশেষ কোনো জরুরি সংস্কার কিন্তু তারা ঘটাতে পারেননি। তারা বিভিন্ন দাবি রেখেছেন ঠিকই, কিন্তু সেটা মানে কি বলবো, সেটা মেনটেন করা বা সেটাকে দাবিটাকে পূরণ করার কোনো চেষ্টাই ব্রিটিশদের তরফ থেকে আসেনি। আচ্ছা, অর্থনৈতিক জাতীয়তাবাদ একটি বিষয়কে ঘিরে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তা হলো ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্য সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বা ইকোনমিক ন্যাশনালিজম বলা হয়। এই কাজে বিশেষ করে দাদাভাই নওরোজি পেশায় যিনি ব্যবসায়ী, মহাদেব গোবিন্দ রানাডে যিনি বিচারক ছিলেন পেশায়, আর রমেশচন্দ্র দত্ত পেশায় সিভিল সার্ভেন্ট, এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। নরমপন্থীদের যুক্তি ছিল ভারতের ঔপনিবেশিক শাসনের চরিত্র ক্রমে বদলে গিয়েছে। ভারত ধীরে ধীরে ব্রিটেনের কৃষিজ কাঁচামাল আহরণের ভূমিতে পরিণত হচ্ছে, আর ব্রিটেনে তৈরি দ্রব্যগুলি বৃহৎ বাজার হিসেবে ভারতকে ব্যবহার করতে থাকে ঔপনিবেশিক সরকার। এইসবের ফলে ভারতের কৃষি নির্ভর অর্থনীতি কেবল ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হতে থাকে। এগুলো আমরা আগেও পড়েছি, মানে মেন বিষয়টা আমরা জানি যে ব্রিটেনের লোকেরা কিভাবে ভারতীয় কৃষিটাকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করত। ভারতে যে রেলপথ ব্যবস্থা হলো, সেখানে যে কৃষির যে শিল্পায়নের যে কাজগুলো শুরু হলো, সমস্ত কিছুই কিন্তু সেই ব্রিটিশদের সুবিধার্থেই। ভারতের জিনিসপত্র কিন্তু ভারতের মধ্যে থেকে যে সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সেরকম কিছুই হচ্ছে না, সমস্তটাই চলে যাচ্ছে ব্রিটিশদের খাতে। তো সেই বিষয়গুলোকে তুলে ধরেই এই জাতীয়তাবাদের কথা বলা হয় অর্থনৈতিক জাতীয়তাবাদ, যেটা এই তিনজন করেছেন, দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে আর রমেশচন্দ্র দত্ত। ব্রিটিশ মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে ওঠে ভারত। ব্রিটিশদের মূলধন বিনিয়োগের ক্ষেত্র মানে কি? আমরা মূলধন কোথায় ঢালি? আমরা ঢালি ব্যবসায়, যে কোনো একটা ব্যবসা করতে যাচ্ছি, আমি সেখানে কিছু মূলধন দিচ্ছি, তার বদলে ওখান থেকে আমি কিছু প্রফিট কামাবো। আর ব্রিটিশদের ক্ষেত্রে যেন ভারতটাই সেই মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠেছিল, যে এখানে আমি টাকা ঢালবো, এখান থেকেই লুটে পুটে নিয়ে যাব সমস্ত কিছু। আর সেই উদ্যোগে যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনে। ফলে ভারতীয় কৃষি শিল্প ধ্বংস হতে থাকে, আর হচ্ছে দেশের যাবতীয় সম্পদ চলে যায় কিন্তু বিদেশে। নরমপন্থীদের এই যুক্তিকেই এই যে সম্পদ নির্গমন বা সম্পদের বহির্গমন তত্ত্ব, যেটা আমরা পড়েছি, সেটাই বলা হচ্ছে
অর্থনীতি কিন্তু এইভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে পড়ে। পাশাপাশি উঁচু হারে ভূমির রাজস্ব দিতে বাধ্য হয় কৃষকরা। ভূমির রাজস্ব, যেগুলো ভূমির কর দিতে বাধ্য হচ্ছিল কৃষকরা, ফলে তারা নিঃস্ব হয়ে পড়ে। তাছাড়া ব্রিটিশ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য মার খায়, কারণ ব্রিটিশ পণ্য আমদানিতে কোনো শুল্ক বা মাসুল বসানো হতো না, স্বাভাবিক ব্যাপার। তার ফলে ভারতের শিল্পায়ন কিন্তু ব্যাহত হতে থাকে, আর শিল্পের বদলে কৃষির ওপর চাপ বাড়ে। অধিকাংশ লোক কৃষি নির্ভর হয়ে পড়ার ফলে কৃষির উপযুক্ত কাঠামো না থাকায় দেশের দারিদ্র্য আরও বাড়তে থাকে। এই নেতিবাচক বিষয়গুলির প্রতিকার করে একটি জাতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনাই অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুষ্ট করেছিল। ঠিক আছে, এগুলো পুরনো পড়া, আশা করি বুঝতে পেরেছো। সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের কারণেও নরমপন্থী রাজনীতি ভারতের বৃহত্তর জনগণের অভাব অভিযোগের সঙ্গে তাল মেলাতে পারেনি। তাহলে এই যে সামাজিক অর্থনৈতিক সমস্ত দিকটা তারা দেখছে, কিন্তু এই যে সমাজের বৃহত্তর জনগণ যারা, তাদের সঙ্গে ঠিক যেন এই নরমপন্থীরা তাল মেলিয়ে উঠতে পারেনি। ফলে নরমপন্থীরা ক্রমে সমালোচিত হয়েছিলেন তাদের আন্দোলনের পদ্ধতি নিয়ে। তারা কিভাবে আন্দোলন করছেন, কি যে ভাবছেন, যেন সাধারণ মানুষের কিছুই মাথায় ঢুকছে না, আর সমস্ত কিছুতে কোনো কাজই হচ্ছে না। মেন কথা এটা। একটু আগেই আমরা দেখলাম যে যা যা দাবি দাওয়া তুলেছে কোনোটাই মেনে নেওয়া হয়নি। তাহলে তাদের এই পদ্ধতি নিয়ে কিন্তু তখন কথা ওঠে। আদি পর্যায়ে অনেক কংগ্রেসি কার্যকলাপের পিছনে জমিদারদের আর্থিক সহায়তা ছিল, ফলে জমিদারদের স্বার্থ বাদ দিয়ে চলার কথা কংগ্রেস ভাবতে পারেনি। তাহলে জমিদারদের স্বার্থ বাদ দিয়ে চলার কথা কংগ্রেস ভাবছিল না, তার জন্যই কৃষকদের স্বার্থে প্রকৃত কোনো কর্মসূচি ছিল না নরমপন্থীদের কাছে। এমনকি রমেশচন্দ্র দত্ত নেতৃত্বে কংগ্রেসের একটি অংশ ছোট কৃষকদের স্বার্থের কথা তুলে ধরতো। তারা ক্রমে কোণঠাসা হয়ে পড়ে। যখনই তারা ছোটখাটো একটা কৃষকদের কথা বলতে লাগলো, তখন আস্তে আস্তে তাদেরকে কোণঠাসা করে দেওয়া হলো, অর্থাৎ সরিয়ে দেওয়া হলো। কেন? কারণ এই যে জমিদারদেরকে তুষিয়ে একটু চলতে হবে, সেই জন্য। একইভাবে ব্যবসায়ী ও মহাজনদের সমর্থন পুষ্ট কংগ্রেস শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যও কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে আমরা না কোনো কৃষকদের স্বার্থে পদক্ষেপ নিচ্ছি, না শ্রমিকদের স্বার্থে পদক্ষেপ নিচ্ছি, তাহলে আমরা বৃহত্তর জনগণের জন্য করছিটা কি? কিছুই না। তাছাড়া নরমপন্থী নেতৃত্বের মধ্যে দুই একটি ব্যতিক্রম, যেমন বদরুদ্দিন তৈয়বজি, এইরকম মানুষ ছাড়া তাদেরকে বাদ দিলে অন্যান্য যে কোনো সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কংগ্রেসে প্রায় ছিলই না। মানে দু একজন ব্যতিক্রম ছিল। তার মানে যদি 50 জন সদস্য থাকে, তাহলে হয়তো দেখা যাবে 40 জনই হচ্ছে ওই উচ্চবর্ণের হিন্দু বা এই ধরনের কেউ, 5-10টা হয়তো হাতে গোনা নেওয়া হতো মুসলমান বা আদার্স কোনো সম্প্রদায়ের মানুষদেরকে। তাহলে এটা তো ঠিক নয়। আমরা জাতীয়তাবাদের কথা বলছি, আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে কাজ করার কথা বলছি, আর সেখানে গিয়ে যদি এইরকম মানে দলগত বিভেদ, জাতিগত বিভেদ করি, তাহলে তো হবে না। তো এই সমস্ত বিষয়ে কিন্তু প্রথম 20 বছরের বার্ষিক অধিবেশনগুলিতে সামাজিক সমস্যার এই সমস্ত আলোচনাগুলোও করা হতো না, কোনো আলোচনাই করা হতো না। মেন কথা এটা হয়ে গেছিল। প্রকৃতিগতভাবে নরমপন্থী রাজনীতি লক্ষ্য ও কর্মসূচির দিক থেকে ছিল সীমিত চরিত্রের, অবশ্যই সীমিত চরিত্রের, নির্দিষ্ট সীমার মধ্যে আয়ত চরিত্র। তাতে জনগণের অংশগ্রহণ প্রায় ছিল না। সেই কারণে ব্রিটিশ প্রশাসন জাতীয় কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দিতেন না, বরং শিক্ষিত ভদ্রলোকেরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বেশি মশগুল ছিল বলে কংগ্রেসকে ব্যঙ্গ করা হতো। এইভাবে বিচার করলে অবশ্য কংগ্রেসের নরমপন্থী রাজনীতির পর্যায়টিকে পুরো ব্যর্থ বলে মেনে নেওয়াই স্বাভাবিক। কিন্তু যাবতীয় ব্যর্থতা সত্ত্বেও অর্থনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিলেন নরমপন্থীরা, এটা মনে রাখতেই হবে। অবশ্যই অর্থনৈতিক জাতীয়তাবাদের কথাটা বলেছিলেন। উচ্চশিক্ষিত হওয়ার ফলে যুক্তি নির্ভর সাংবিধানিক রাজনীতির একটি বিশেষ ক্ষেত্র তারা তৈরি করেছিলেন। তাদের পরিচালিত আন্দোলন গণ আন্দোলন ছিল না। সেই সব আন্দোলনের থেকে বিশেষ কোনো সুবিধাও ভারতীয়রা পায়নি। তবুও ওই যুক্তি নির্ভর রাজনীতির মাধ্যমেই রাজনৈতিক আধুনিকতা ভারতীয় সমাজে দেখা গিয়েছিল। এখানেই 1857 বিদ্রোহে সামন্ততান্ত্রিক নেতৃত্বের সঙ্গে 1885 জাতীয় কংগ্রেসের নেতৃত্বের তফাৎ। ঠিক। ওকে, তাহলে আমরা লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে যে
আমাদের এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী দলের যে ব্যর্থতার কথা সেটা পেলাম। এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী দলের ব্যর্থতা তো বহুত আছে, পুরোপুরি ব্যর্থ বলেই মেনে নেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও এই যে তারা একটা জাতীয়তাবাদের অর্থনৈতিক ভিত্তিকে তৈরি করলেন, এই যে তারা একটা ধাপ শুরু করলেন যে নতুন কিছু ভাবনা চিন্তা, নতুন করে এই যে তারা বলছেন যে সিভিল সার্ভিসের তোমার বয়সটা 19 থেকে 23 করে দেওয়া হোক, মানুষকে একটু বেশি বেশি করে সরকারি কোনো কার্যালয়ে নিয়োগ করা হোক, ভারতীয়দের অর্থ ভারতীয়দেরই যাতে থাকে সেই দিকে গুরুত্ব দেওয়া হোক, এই সমস্ত দাবি দাওয়াগুলো কি খুব খারাপ বাবু? তা তো নয়। এই দাবি দাওয়াগুলোও তো তুলতে হতো। শুধু যে আমরা ইংরেজদেরকে মানে সামনে রেখে কাজ করছি বলে, তাদের বিরোধিতা সম্পূর্ণরূপে করছি না বলে ভারতীয়দের কথা ভাবছি না, এমনটা তো নয়। তারা তো সেই কথাগুলোও ভেবেছে। তাহলে সেই সমস্ত কথাগুলো ভেবেছিল বলেই আজকের দিনে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আরো বেশি এগোতে পেরেছি। শুরুটা কাউকে তো একটু করতে হবে, ঠিক তো? সেই রকমই ব্যাপার, যে শুরুটা হয়েছিল বলেই আজকের দিনের এই রাজনৈতিক আধুনিকতা এসেছে, অথবা আজকের দিনের এই যে অর্থনৈতিক ভিত্তিপ্রস্তর স্থাপনের মতো তারা প্রথম হয়তো স্থাপনটা করে দিয়ে গেছেন। তো সেসব ক্ষেত্রে অবশ্যই নরমপন্থী দলের কিছুটা ভূমিকা আমরা মনে রাখবো। বেশ, এই হয়ে গেল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। তাহলে আজকে আমরা প্রথম থেকে কি কি পড়লাম দেখি তো, চলো। প্রথমে আমরা পড়েছি জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, সেখান থেকে পড়েছি জাতীয় কংগ্রেসের কথা, ঠিক? তাহলে চলো লিখি, জাতীয়তাবাদের বিকাশ, আর এই বিকাশের প্রথম স্তরে যাকে পেয়েছি সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস দল। এখানের মধ্যে যাকে পেয়েছি সেটা হচ্ছে হিউমের নিয়ে যে ষড়যন্ত্রের কথা, ঠিক? হিউম ষড়যন্ত্রের কথা আমরা পেয়েছি এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন ধারার কথা পেয়েছি। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। আর শেষে হচ্ছে নরমপন্থীদের কার্যকলাপ। মোটামুটি এই বিষয়গুলোর ওপর আমরা জোর দিয়ে আজকের ক্লাসটা করলাম। দেখো, হোমওয়ার্কের জন্য কিছু কিছু আমি বলেছি। অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? স্বদেশী আর বয়কটের সঙ্গে এর কোনো মিল পাচ্ছ কিনা? এই যে অর্থনীতি বিষয়টা, এটা কি স্বদেশী আন্দোলন কিংবা বয়কট এই সমস্ত বিষয়গুলোর সাথে আমরা কিছু মিল পাচ্ছি? যদি কোনো কিছু মিল পাই তাহলে সেটা কিরকম, সেটা তোমার সম্পূর্ণ নিজস্ব মতামত আর কি। তোমার মতামত কি সেই বিষয়ে, ঠিক আছে? সেটা তোমরা লিখবে। নেক্সট দিয়েছি ইলবার্ট বিল বিতর্ক। ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে যা জানো সেটা লেখো। এটা নিশ্চয়ই 2 নম্বর বা 4 নম্বর আসতে পারে, তার বেশি নয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা ও সমালোচনা। এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা তো ঠিক আছে, আর সমালোচনার দিকটাও দেখতে হবে, যেখানে ওই হিউমের জীবনীতে একটু বেশি বেশি করে বাড়িয়ে বলা হয়েছিল, অতিকথন ছিল, তারপর আস্তে আস্তে মেনলি হিউম কি কি কাজ করেছেন। বেশ, এই হয়ে গেল তোমাদের হোমওয়ার্ক। এছাড়া যেটা করতে হবে, অবশ্যই সমস্ত চ্যাপ্টার থেকে তোমাকে এমসিকিউ এসএকিউ করতেই হবে। ঠিক, এটা তো বলার কিছু নেই, এটা পড়তেই হবে নিজেদেরকে। বেশ, তাহলে আশা করছি আজকের সমস্ত ক্লাসটা আমি ভালো করে বোঝাতে পেরেছি। প্রথম থেকে কিভাবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং জাতীয় কংগ্রেস এই যে দলটা হিউমের নেতৃত্বে বিভিন্ন লোককে সংগঠিত করে গড়ে তোলা, তারপরে জাতীয় কংগ্রেসের যে বিস্তার এবং সেখানে হিউম কিভাবে এলেন, বা আগের থেকেই ব্যাকগ্রাউন্ডে কিছু চলছিল কিনা, কিভাবে দলটা গঠিত হলো তার যে স্টোরি,
তারপরে আবার হিউমের সাথে যে আমরা একটা আলাদা সমালোচনার বিষয়টাকে পেলাম, যে আদেও হিউম এর সাথে যুক্ত ছিলেন কিনা বা কতটা যুক্ত ছিলেন বা না ছিলেন। তারপরে পেলাম ইলবার্ট বিল বিতর্কের কথা। ইলবার্ট বিলের সাথে সাথে আমরা আবারও পেলাম অর্থনৈতিক যে জাতীয়তাবাদ সেই বিষয়টা। এছাড়া এই নরমপন্থী দল, যারা খুব নরম সরম মনের মানুষ, যারা সরাসরিভাবে ইংরেজদের বিরোধিতা না করেও বেশ ভালো রকমভাবেই চেষ্টা করছিলেন যে ভারতের একটু স্বাধীনতা আসুক, নিজস্ব কিছু মানে শাসন আসুক। হ্যাঁ, পুরোপুরি স্বাধীনতা তারা চাননি, সেটা তাদের দাবি ছিল না, সেটা আমরা পেয়েছি অলরেডি। তো সেই সমস্ত বিষয়গুলো একটু একটু গল্পের ছলে মনে রেখে, একটু মজার ছলে মনে রেখে আশা করছি আমরা আমাদের পরবর্তী ধাপে এগোতে পারবো পরের দিন, আর এটাকে খুব ভালো করে মনে রাখতে পারবো, তাই তো? তা ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, বাই বাই।